মৃত্যুর সময় আমার মা আমাকে একটা চিঠি দিয়ে বলেছিলেন, সজীব, এই চিঠিটা তোর কাছে রেখে দে বাবা, আমার মৃত্যুর কিছুদিন পরে পড়িস। এর মধ্যে তোর বাবার আর আমার জীবনের কিছু গোপন কথা লেখা আছে। বেঁচে থাকতে সেগুলো বলার সাহস পাইনি তোর কাছে, তাই চিঠিতে লিখে দিয়ে গেলাম। আমি জানি তুই চিঠি পড়ার পরে আমাকে হয়তো অনেক ঘৃণা করবি, কিন্তু পৃথিবীতে এমন সত্য কথাগুলো তোর জানা দরকার, তাই লিখে দিতে বাধ্য হলাম। তবে চিঠিটা পড়া না পড়া সম্পূর্ণ তোর নিজের ইচ্ছে, জোর করব না। মা মারা গেছে 6 বছর হয়ে গেছে, কিন্তু আজও আমি সেই চিঠি পড়িনি, কারণ চিঠি পড়ে মাকে ঘৃণা করতে হবে সেটা আমি চাই না। তাই কিছু কৌতূহল নিজের মধ্যে লুকিয়ে রেখে চিঠিটা যত্ন করে সবসময় কাছে রাখতাম। মাঝে মাঝে যখন পৃথিবীতে কেউ নেই জেনে আত্মচিৎকার করি তখন খুব পড়তে ইচ্ছে করে, কিন্তু অজানা এক বাধা পেয়ে আবারও ভাঁজ করে রেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু আজকে হঠাৎ মনের মধ্য হতে বারবার কেবল চিঠিটা পড়ার জন্য ইচ্ছে জেগে উঠেছে। তাই 6 বছর ধরে জমিয়ে রাখা কৌতূহল দমন করে চিঠিটা খুলে পড়া শুরু করেছি। বাবা সজীব, আমার মৃত্যুর পরে কেমন আছো তুমি? পৃথিবীতে থাকতে কষ্ট হচ্ছে খুব, তাই না? আজকে এই চিঠিতে কিছু অপ্রিয় সত্যি ঘটনা তোমাকে জানাতে চাই। আশা করছি তুমি সম্পূর্ণ চিঠিটা পড়বে। এরপর যদি আমাকে ঘৃণা করো তাহলে সমস্যা নেই, কারণ আমি অপরাধী। আমার অপরাধের শাস্তি এই পৃথিবীতে আল্লাহই আমাকে দিয়েছেন। বাকিটা হয়তো মৃত্যুর পরে আবার শুরু হবে, কারণ পাপ তার বাপকেও ছাড়ে না। তুমি ছোটবেলা থেকে জানতে তোমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এবং এই পৃথিবীতে তোমার আর আমার আপন বলতে কেউ নেই। আসলে কথাটা সত্যি নয়, তোমার বাবা আমাদের ছেড়ে চলে যায়নি, বরং আমি তোমাকে নিয়ে তোমার বাবাকে ছেড়ে চলে এসেছিলাম। তোমার দাদার বংশে ও নানার বংশের অস্তিত্ব আছে, কিন্তু আমার করা ভুলের জন্য আজকে তোমার জীবনটা এলোমেলো। আমাদের বিয়ের আগে থেকেই তোমার বাবা বিদেশে থাকতেন। 5 বছর বিদেশে থাকার পরে দেশে ফিরে আসলে তখন তোমার বাবার সাথে আমার বিয়ে হয়। আমি তখন একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবার মুখের উপরে কথা বলতে পারিনি বলে তোমার বাবাকে বিয়ে করেছিলাম। কিন্তু মন থেকে তোমার বাবাকে কখনোই মেনে নিতে পারিনি, তাই সব কিছু তাকে খুলে বললাম। তোমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, সেটা আমি আগেও স্বীকার করতাম এবং আজও স্বীকার করি। তাকে ছেড়ে চলে এসেছি তাই বলে যে তাকে মিথ্যে দোষ দেব সেটা আমি ভাবতেও পারি না। তুমি এতদিন ধরে জানো তোমার বাবার নাম ইকবাল, কিন্তু সেটা ভুল। তোমার আসল জন্মদাতার নাম মোস্তাক সরোয়ার মিজান। মিজান আমাকে সব সময় ভালোবাসা দিয়ে আমার অতীতকে ভোলানোর চেষ্টা করত, কিন্তু আমি কখনো অতীতকে ভুলতে পারিনি বলে তোমার বাবাকেও ভালোবাসতে পারিনি। বিয়ের পরে 5 মাস তোমার বাবা বাংলাদেশে ছিলেন, আর তখনই তুমি আমার গর্ভে চলে এলে। তোমার জন্মের আগমন বার্তা তোমার বাবা দেশে থাকতে শুনে গেছেন, তবে আমি তখন তোমাকে জন্ম দিতে চাইনি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তাই আমি তোমার বাবা মিজানের সন্তানের জননী হতে চাইনি, কিন্তু তোমার বাবা ইচ্ছে করে তোমাকে পৃথিবীতে আনতে চেয়েছে, কারণ তার ধারণা ছিল যে একটা সন্তান হলে আমি স্বাভাবিকভাবে সংসার করব, কিন্তু আমি স্বাভাবিক হতে পারি নাই। তোমার জন্ম হয়েছিল তোমার দাদার বাড়িতেই। তখন তোমার দাদি জীবিত ছিল, কিন্তু দাদা মৃত, কবরবাসী। আমি কিন্তু তোমাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমিও শপথ করেছিলে হয়তো যে তুমি পৃথিবীতে আসবেই। তাই বারবার বিভিন্ন ঔষধ খাবার পরেও তোমাকে নষ্ট করতে পারিনি। তোমার জন্মের পরে আমি তোমাকে দেখে অনেক খুশি হলাম। প্রথমে ভেবেছিলাম তোমাকে তোমার দাদির কাছে ফেলে রেখে আমি আমার পছন্দের মানুষের সাথে পালিয়ে বিয়ে করব, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারিনি। তোমার বয়স যখন 11 মাস তখন তোমাকে নিয়ে আমি আমার নিজের ব্যবহৃত গহনাপত্র এবং তোমার বাবার পাঠানো অনেকগুলো টাকা নিয়ে পছন্দের মানুষের হাত ধরে এই ঢাকা শহরে চলে আসলাম। মির্জাপুরের জনতা হাউজিংয়ের মধ্যে একটা 1 রুমের বাসা ভাড়া করে আমরা থাকতে শুরু করলাম। তোমার বাবা সহ পৃথিবীর সকল পরিচিত মানুষের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। এর ঠিক 7 মাস পরে, তখন তোমার বয়স ছিল 18 মাস, আমার পেটের মধ্যে প্রচুর ব্যথা করতো, আর হঠাৎ হঠাৎ করে ব্যথায় অজ্ঞান হয়ে পড়তাম। আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষার পরে বললেন আমার পেটের মধ্যে ছোট্ট একটা ক্যান্সারের সৃষ্টি হয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই, কারণ অপারেশন করলেই রোগী সুস্থ হয়ে যায়। তবে কিছু টাকা খরচ করতে হবে। আমার কাছে টাকা অবশিষ্ট ছিল না,
কারণ সব কিছু আমি ওকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু গহনাপত্র ছিল। আমি তাকে বললাম গহনাপত্র বিক্রি করে আমার অপারেশনের ব্যবস্থা করতে। সে গহনাপত্র বিক্রি করেছে ঠিকই, কিন্তু সেটা আমার চিকিৎসার জন্য না। সে সেই মুহূর্তে আমাকে ওই হাসপাতালে ফেলে রেখে গহনা বিক্রির টাকা নিয়ে পালিয়ে গেল। তুমি তখন আমাদের বাসার পাশের ফাতেমা ভাবির কাছে থাকতে। ফাতেমা ভাবি পরিবর্ততে সব কিছু জেনে তার স্বামীর কাছে বলে। তার স্বামী বিষয়টা বাড়ির মালিকের কাছে বলে। বাড়ির মালিক সেই বছর হজ করে এসেছেন। তিনি আমার চিকিৎসার জন্য ৪২,০০০ টাকা খরচ করেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আমি যতদিন তার বাসায় থাকব ততদিন কোনো ভাড়া দিতে হবে না। একটা মানুষ এত ভালো হয় কিভাবে আমি জানি না, তবে সেদিনই বিশ্বাস করেছি জগতে এখনও ভালো মানুষ আছে। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এরপর থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেল। আত্মহত্যা করতে চেয়েছিলাম বারবার, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে সেটা পারিনি। ফাতেমা ভাবির মাধ্যমে যোগাযোগ করে মিরপুরে গার্মেন্টসে চাকরি শুরু করলাম। গার্মেন্টসের জব কতটা গালাগালি সহ্য করতে হয় সেটা শুধু গার্মেন্টসের শ্রমিকরাই জানে। সারাদিন অফিসের মধ্যে কাজ করতাম আর গালাগালি করলে কান্না করতাম। বাসায় ফিরে রান্না করে তোমাকে নিয়ে বুকে জড়িয়ে শুয়ে থাকতাম। তোমার বাবার সেই নিঃস্বার্থ ভালোবাসাকে স্মরণ করে বুক ফেটে কান্না বেরিয়ে আসতো। তোমার মনে পড়ে মাঝে মাঝে তুমি ঘুম থেকে উঠে দেখতে আমি কান্না করি। তুমি বলতে, মা তুমি কান্না করো কেন? সুমন কি তোমাকেও মেরেছে? সুমন ছিল ফাতেমা ভাবির ছেলে। আমি অফিসে গেলে তোমাকে সব সময় মারতো আর তুমিও কান্না করতে। তাই আমি কান্না করলেও তুমি মনে করতে যে সুমনই মনে হয় আমাকে মেরেছে। আস্তে আস্তে কান্না করতে করতে চোখের নোনা পানি শুকিয়ে গেল। তুমিও বড় হয়ে গেলে, আমিও আর আগের মতো কান্না করতাম না। কলোনির সবার বাবা যখন আদর করত তখন তুমি তোমার বাবার কথা জানতে চাইতে। কলোনির সবাই জানতো যে ইকবাল তোমার বাবা, কিন্তু কথাটা মিথ্যা। ওহো, তোমাকে বলাই হয়নি, যার সাথে পালিয়ে এসেছিলাম তার নাম ইকবাল। তোমাকে 11 মাসের শিশু অবস্থায় নিয়ে এসেছি, তাই সবাই জানতো যে তুমি ইকবালেরই সন্তান। তাই আমি, কলোনির সবাই এবং আমি এতদিন তোমাকে ভুল জানিয়ে এসেছি। তুমি সহ কলোনির সবাই জানে যে তোমার বাবা একজন বিশ্বাসঘাতক বেঈমান, কিন্তু আজকে আমি তোমার কাছে প্রকাশ করছি তোমার জন্মদাতা পিতা বেঈমান ছিল না। বেঈমান ছিল সেই মানুষটা যাকে আমি বিশ্বাস করে তোমার বাবাকে ঠকিয়েছি। তুমি বড় হয়ে যখন মাঝে মাঝে তোমার বাবাকে ঘৃণা করার কথা বলতে, তখন বারবার আমি বলতে চেয়েছিলাম যে তোমার বাবাকে ঘৃণা করো না, কারণ সে ফেরেশতার মতো মানুষ। কিন্তু আমি তখন ভয়ে বলতে পারিনি। তাই এই জীবনে বেঁচে থাকতে তোমাকে বলা হলো না। আমার মৃত্যুর পরে তুমি বড় একা হয়ে যাবে, তাই আমি চাই তুমি তোমার বাবার কাছে ফিরে যাবে। আমার বিশ্বাস আজও তোমার বাবা তোমাকে ভালোবাসবে। আমাকে এখন সে ভালোবাসে কিনা জানি না, তবে তুমি যদি সত্যি সত্যি যাও তাহলে তার কাছে থেকে চুপি চুপি জেনে নেবে সে কি আজও আমাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। জানার পরে গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে দিও, আমি শুনতে পাবো। জেলা বাগেরহাট, থানা মোরেলগঞ্জ, গ্রাম সূর্যমুখী। গ্রামের মধ্য গিয়ে তোমার বাবার নাম বললেই সবাই দেখিয়ে দেবে। বলবে তালুকদারের বাড়ি, মোস্তাক সরোয়ার মিজানের বাড়ি যাব। বাজারের কাছেই প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে সামান্য ভিতরে গেলেই দেখবে রাস্তার বাম হাতে দোতলা পাকা বাড়ি। তোমার বাবা বিদেশে যাবার 1 বছর পরেই টাকা পাঠিয়ে পাঠিয়ে 10 মাসের মধ্যেই ওই বাড়ি করেছিলেন। বাড়ির সামনের দিকে লাল রং করা আছে, তবে এত বছর পরে রং হয়তো খসে গিয়েছে, তাই নতুন কালার করতে পারে। তোমার বাবার কাছে গিয়ে আমার সব কিছু খুলে বলবে। বলবে যে তাকে ছেড়ে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি তার কাছে ও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমি চাই যেদিন তুমি চিঠিটা পড়বে সেদিনই তুমি গ্রামের বাড়ি চলে যাবে। ঠিকানাটা মনে রেখো, কিন্তু আবার ভুলে যেও না। এটি তোমার আম্মু ফারজানা কবিতা। চোখের পানি মুছে বাহিরে তাকিয়ে দেখি এখনও অন্ধকার হয়ে আছে। মসজিদের ইমাম সাহেব সবাইকে মাইকে বলছেন, প্রিয় এলাকাবাসী, আজকে পবিত্র রমজানের শেষ দিন। সবাই তাড়াতাড়ি সেহরি খেতে উঠুন। কলোনির মধ্যেও 23টা পরিবার থাকতো। তাদের মতো 17টা পরিবার ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি চলে গেছে। তাই কলোনির মধ্যেও তেমন হট্টগোল শোনা যাচ্ছে না। আমি রুমের বাতি অন করে ব্যাগের ভেতর কাপড় গুছিয়ে নিচ্ছি। এমন সময় দরজায় ঠক ঠক করে কড়া নেড়ে উঠল। নিশ্চয়ই বৃষ্টি এসেছে সেহরির খাবার নিয়ে।
মা মারা যাবার পরে আমি বৃষ্টিদের বাসায় খাওয়া দাওয়া করি, বিনিময়ে প্রতি মাসে 4,000 টাকা তাদের দেই। দরজা খুলে দিলাম, বৃষ্টি আমাকে ব্যাগে কাপড় ভরতে দেখে বলল, কি কার এগুলো? বৃষ্টি, কাপড় গোছাচ্ছি, আমি গ্রামের বাড়ি যাব। আমি, কার কাছে? বাবার কাছে। মানে কি? তোমার বাবার খবর পাওয়া গেছে? এত বছর পরে আবার কই থেকে বের হলো? সব কিছু পরে বলবো, আমাকে এখনই বের হতে হবে। তুমি খাবার রেখে যাও, আমি খেয়ে তারপর সাথে সাথে বেরিয়ে পড়বো। আমিও তোমার সাথে যাব। পাগল নাকি তুমি? আমার নিজেরই সেখানে কেমন অবস্থা হবে জানি না, তার মধ্যে আবার তুমি। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার জন্যই গ্রামের বাড়িতে যাইনি। মা বাবা যেতে চেয়েছে, তবু আমি যাব না বলে তারাও যায়নি। আর সেই তুমি আমাকে রেখে চলে যাবে? দেখো বৃষ্টি, আমি যদি ফিরে আসি তাহলে সব কিছু আর কাউকে কিছু না বললেও তোমাকে বলবো, কিন্তু তোমাকে একা কোথায় ছেড়ে দেব আমার যে খুব ভয় লাগে। চিন্তা করো না তুমি, আমি ফিরে আসার চেষ্টা করব। মানে কি এসবের? চেষ্টা করব মানে কি? বলো তুমি আমার কাছে ফিরে আসবে। বৃষ্টি, তুমি কিন্তু ভালো করে জানো যে আমি একটুতেই অনেক রেগে যাই, তাই এই মুহূর্তে আমার রাগ বাড়িয়ে দিও না প্লিজ প্লিজ। সারাক্ষণ কল দিয়ে কথা বলবে তো? তা হয়তো পারবো না, কিন্তু আমি ঝামেলা শেষ করেই তোমার সাথে যোগাযোগ করব। তুমি সেই বিশ্বাসটা রাখতে পারো। ঠিক আছে, তাহলে তুমি খাও, আমি তাকিয়ে দেখি। কোনো দরকার নেই, তুমি রুমে গিয়ে সেহরি খাও। বৃষ্টি আমাকে ভালোবাসে। কলোনির মধ্যেও আমরা একসাথেই বড় হয়েছি। ক্লাস 9-এ পড়ার সময় থেকেই ও গার্মেন্টসে চাকরি করা শুরু করে। আমি অবশ্য এসএসসি পাশ করেছিলাম, তারপর মা মারা গেল আর আমারও পড়াশোনা সমাপ্ত হয়ে গেল। মা যখন মারা গেছে তখন আমার বয়স 17 বছর, আর আজ 6 বছর পরে আমার বয়স 23। বাসা থেকে বেরিয়ে মিরপুর থেকে সরাসরি চলে গেলাম যাত্রাবাড়ি চৌরাস্তায়। আমাদের কলোনির এক লোকের বাড়ি বাগেরহাট মোংলা, তাই সে বলেছেন যে যাত্রাবাড়ি হয়ে গেলে নাকি সুবিধা হবে। অবশ্য আমার ইচ্ছে ছিল এখান থেকে কাছে গাবতলী বাস স্টেশন থেকে যাব। যাত্রাবাড়ি চৌরাস্তায় এসে দেখি হাজার হাজার মানুষের বাড়ি ফেরার প্রচেষ্টা। আমি ঠিক কীরকম গাড়ির মধ্যে উঠবো সেটা ভাবছি, আর তখনই চোখে পড়ল একটা মহিলা তার স্বামীকে ঝাড়ি দিচ্ছে। মহিলার কোলে ছোট্ট একটা বাচ্চা। মহিলার স্বামী বারবার এদিক সেদিক তাকাচ্ছে। যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে আসলাম মাওয়াঘাটে, তারপর ফেরি পার হয়ে মাইক্রোবাসে করে সরাসরি বাগেরহাট। বাগেরহাট থেকে আবার লোকাল বাসে করে মোরেলগঞ্জ বাস স্টেশন। সেখান থেকে জিজ্ঞেস করে জানলাম যে সূর্যমুখী গ্রাম এখান থেকে 8 কিলোমিটার দূরত্ব। মোটর সাইকেলে করে 200 টাকার চুক্তিতে আমি উঠে বসলাম এবং প্রায় 25 মিনিট পরে আমি তালুকদার বাড়ি মোস্তাক সরোয়ার মিজান, মানে আমার বাবার বাড়িতে এসে পৌঁছালাম। মায়ের বলা বর্ণনায় সব কিছুই ঠিক আছে। বাড়ির রঙও লাল ঠিকই, কিন্তু স্বচ্ছ ঝকঝকে, মনে হচ্ছে কিছুদিন আগেই রং করা হয়েছে। আমি বাড়ির মধ্যে গেলাম, 2 সাইডে ফুলের গাছ, তার মধ্য দিয়ে ইট বিছানো রাস্তা ঘরের সাথে মিলেছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘরের সামনে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। সিঁড়ির উপরে একটা লোক বই হাতে বসে আছে, চোখে চশমা, বয়স আনুমানিক 50 কি 55। আমার দিকে তাকিয়ে দেখে আবারও বইয়ের দিকে তাকিয়ে বললেন, কাকে চাই? লোকটা, আমি মোস্তাক সরোয়ার মিজান সাহেবের সাথে দেখা করতে চাই। লোকটা বই থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। বাম হাত দিয়ে চোখের চশমা খুলে নিলেন, কারণ চশমা শুধু বইয়ের জন্য, মানুষের সাথে কথা বলার জন্য না। বললেন, মোস্তাক সরোয়ারকে তুমি চেনো না? জি না, কখনো দেখিনি, তবে আমার মা দেখলে চিনতে পারবে। তোমার মায়ের নাম কি? জি, ফারজানা কবিতা। আমি মোস্তাক সরোয়ার সাহেবের ছেলে, সাইফুল ইসলাম সজীব। ও আচ্ছা। এবার তিনি বসা থেকে উঠে সিঁড়ির সামনে গিয়ে দোতলার জানালার দিকে তাকিয়ে ডাক দিলেন, মাহি, কই তুমি? উপর থেকে চিকন কণ্ঠে একটা মেয়ে বলল, জি বাবা, বলো। মনে হয় মেয়েটির নাম মাহি। তোমার আম্মুকে নিয়ে নিচে আসো, তাকে বলো তোমার বড় আম্মুর ছেলে সজীব এসেছে। আমি সিঁড়িতে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি থাকো তাহলে, আমি একটু বাইরে যাচ্ছি। বলেই তিনি পেছনের দিকে ফিরে রাস্তার দিকে হাঁটা শুরু করলো। একটু পরেই 15-16 বছরের একটা মেয়ে ও মায়ের বয়সী এক মহিলা মাথায় কাপড় দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে আছে, কেউ কিছুই বলছে না। আমি একটু ইতস্তত বোধ করে নিজেই বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এবার মহিলাটা মুখ ফুটে জবাব দিয়ে বলল,
ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে চলো। ও মাহি, তোর ভাইয়ের কাছ থেকে ব্যাগটা হাতে নেই, কত কষ্ট করে শহর থেকে এসেছে। আমি তাদের পেছনে পেছনে দোতলায় উঠলাম। উপরে গিয়ে একটা তালাবদ্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। মহিলা বলল, ও মাহি, তোমার বাবার টেবিল থেকে এই রুমে চাবি নিয়ে আয়। মাহি চলে গেল চাবি আনার জন্য। 2 মিনিটের মধ্যে আবারও চাবি নিয়ে হাজির। তালা খুলে রুমের মধ্যে প্রবেশ করলাম। ভেবেছিলাম বদ্ধ ঘরে মনে হয় ধুলো ময়লা জমা থাকবে, কিন্তু আমার ধারণা ভুল। কারণ রুম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা ধপধপে সাদা চাদর দিয়ে ঢাকা, চারিদিকে আসবাবপত্র সব কিছুই অনেক নতুন নতুন লাগে। আমি খাটের ওপরে বসলাম। মাথার উপরে সিলিং ফ্যান চালু করা হলো। মহিলাটা আমার পাশে বসে বললেন, তুমি বিশ্রাম করে গোসল করো, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। মাহি তোমার কাছাকাছি আছে, কিছু দরকার হলে ওকে বলবে। আমি বললাম, আসলে আন্টি, আমি তো আগে কখনো আসিনি, তাই কাউকেই চিনি না, এমনকি আপনাদের সাথেও তো পরিচয় নেই। শোনো কথা ছেলের, আমি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী আর তোমার ছোট মা। আর এ হচ্ছে তোমার বোন মাহি। আর বাহিরে যার সাথে প্রথম দেখা হয়েছে সেই হচ্ছে তোমার বাবা। আমি অবাক হলাম। বাবাকে চোখের সামনে দেখেও কিছুই বলতে পারিনি। আমাকে দেখে বাবা রাগ করেছে নাকি খুশি হয়েছে মনে নেই। বাবা দ্বিতীয় বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে সুখে আছে। অবশ্য এটাই হওয়ার ছিল। আমার মা নিজের ভুলের জন্য শাস্তি ভোগ করতে করতে পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু বাবা তো ভুল করেনি, তাই পুনরায় বিয়ে করে সুখী হবার অধিকার বাবার আছে। ভাবছি রাতে বাবাকে জিজ্ঞেস করব আমার মাকে সে ক্ষমা করতে পেরেছে কি না। তারপর গভীর রাতে এই বাসার ছাদে দাঁড়িয়ে মাকে জানিয়ে দেব। সৎমা হলেও তার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগলো, যা সচরাচর সবসময় দেখা যায় না। মাহি আমার বোন, সম্পূর্ণ নাম জানা হয়নি। সে আমার সাথে কথা বলতে বলতে একটু কেমন সংকোচ বোধ করে। তার জড়তা কাটিয়ে দিতে হবে, কিন্তু তার আগে নিজে ফ্রেশ হতে হবে। রুমটা খুবই পছন্দ হয়েছে আমার। এতক্ষণে দেয়ালে তাকিয়ে দেখি আমার মা ও বাবার একটা ফ্রেমে বাঁধানো ছবি ঝুলছে। বাবার মুখটা হাসি হাসি, কিন্তু মায়ের মুখটা কালো মনে হয়। ছবি তোলার সময়ও মা মনে মনে বাবাকে সরিয়ে রেখেছে। অনেকক্ষণ ধরে রুমের চারিদিকে তাকিয়ে রইলাম। তারপর জানালা খুলে দিলাম। দক্ষিণ ও পশ্চিমে 2টো জানালা, যা এই রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য যথেষ্ট। দক্ষিণের জানালা দিয়ে বাতাস আর পশ্চিমের জানালা পরন্ত বিকেলের অপরূপ চিত্র দেখা যাবে। ইফতার করলাম, মাগরিবের নামাজ আদায় করছি, কিন্তু বাবা বাসায় আসলো না। আগামীকাল ঈদের দিন, তাই বাহিরে মানুষের বাজি ফাটানোর শব্দ শোনা যাচ্ছে। চাঁদ চাঁদ বলে বাচ্চারা চিৎকার করে করে দৌড়াচ্ছে মনে হয়। ছোটো মাকে জিজ্ঞেস করে জানলাম বাবা নাকি প্রতিদিনই বাড়িতে ইফতার করতেন, কিন্তু আজকে হঠাৎ বাড়িতে এলেন না। আমি মনে মনে ভাবলাম, তবে কি আমার জন্যই এমন করা হয়েছে? তাহলে কি আমি ভুল করছি? রুমের মধ্যে এসে মায়ের কিছু স্মৃতি কল্পনা করতে করতে তন্দ্রা লেগেছিল। মাহির ডাকে ঘুম ভেঙে গেল। মাহি বলল, ভাইয়া, মা তোমাকে খেতে রাখছে। বললাম, বাবা এসেছে? হ্যাঁ বাবা খাবার টেবিলে বসে আছে। আচ্ছা চলো তাহলে। খাবার টেবিলে আমি, বাবা আর মাহি একসাথে বসলাম। ছোটো মা খাবার বেড়ে বেড়ে দিচ্ছেন। নানা ধরনের তরকারি রান্না করা হয়েছে। সবার প্রথম আমার প্লেটে ইলিশ মাছের মাথা আর মাছের ডিম দেয়া হলো। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছি। হঠাৎ করে বাবা বলল, তারপর কি খবর তোমার, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসলে? তোমার মা তো এ বাড়িতে আসার কথা না। কোন উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা বোঝা যাচ্ছে। আমি এবার দাঁড়িয়ে থাকা ছোট্ট মায়ের দিকে তাকিয়ে রইলাম। তিনিও আমার দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন, কারণ বাবা পরবর্তীতে কি বলে সেটা জানার জন্য। বললাম, তেমন কোনো উদ্দেশ্য নেই, হঠাৎ করেই চলে এসেছি। একটা কাজের জন্য এসেছিলাম বাগেরহাট, তাই ভাবলাম ঘুরে যাই। ও আচ্ছা, তাই তো বলি যে ফারজানার ছেলে হঠাৎ আমার বাড়িতে কি করে? তাই ঈদের দিন মায়ের কাছে থাকতে মন চায় না। এবার আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল। তাই কোনো মতে নিজেকে সামলে বললাম, আমার মা মারা গেছে 6 বছর আগে। এবার বাবার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বাবা বলল, তোমার মা মারা গেছে তা আমি জানি। আমি বলছি, দীর্ঘ 1 মাস রোজার পরে ঈদের দিন মায়ের কবরের কাছে সন্তানের যাওয়া উচিত ছিল। জি তা ছিল, কিন্তু আপনি আমার মায়ের মৃত্যুর সংবাদ জানেন? হ্যাঁ জানি। কেন জানতে পারি না? জি পারেন। তাহলে আর কি? আচ্ছা, যে দরকারে এসেছো সেটা যদি শেষ হয়ে থাকে
তাহলে তো কালই চলে যাবে মনে হয়। জি, আমি কালই চলে যাব। বাবা হাত ধুয়ে উঠে চলে গেলেন। আমি 2 চামচ ডাল নিয়ে বাকি ভাতগুলো খেয়ে উঠে পড়লাম। আমার জন্য বরাদ্দ করা রুমের মধ্যে গিয়ে দক্ষিণ জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে আছি। বাবার প্রতিটি কথা কানের মধ্যে বেজে উঠল। আমি এসে তাদের মাঝে একটা ক্ষণিকের অশান্তির সৃষ্টি করেছি। ফসলের মাঠের মধ্যে আগাছা হয়ে ঢুকে গেলাম, কিন্তু যেটা উচিতই ছিল না। বাবার কাছে মায়ের শেষ প্রশ্নটা করতে ইচ্ছে করে, কিন্তু সাহস পাচ্ছি না। পরিস্থিতি সেই সুযোগ করে দেয়নি আমাকে। তবে যতটুকু বুঝতে পারছি ততটুকুই বা কম কিসে। আমি যত দ্রুত সম্ভব চলে যাব, কারণ আগামীকাল ঈদের দিন। বাবার অনেক পরিচিত ব্যক্তি অথবা গ্রামের অনেকেই আসবেন। তাদের সামনে হয়তো আমি ফারজানা কবিতার ছেলে পরিচয় দিয়ে দাঁড়াতে পারবো না। বাবা হয়তো আমার জন্য লজ্জিত হবে। তার চেয়ে আজকে সকালে যেভাবে সূর্য ওঠার আগে ঢাকা থেকে রওনা দিলাম, ঠিক তেমনি করে আগামীকাল সূর্য ওঠার আগেই এই সূর্যমুখী গ্রাম ত্যাগ করতে হবে। আমার মায়ের কোনো সম্মান হয়তো কারো কাছেই নেই। মায়ের সাথে সাথে আমিও আজ দূর আকাশের পথযাত্রী। বাবা ভালো থাকুক, ছোট মা আর মাহিকে নিয়ে তার জীবন পেরিয়ে যাক আনন্দে। আমি না হয় ব্যস্ত শহরের মাঝে দিন শেষে মায়ের কবরের পাশে দাঁড়ালে দুফোঁটা চোখের পানি ফেলে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ব। জীবন এমন কেন? মানুষ সঠিক সময়ে সঠিক কাজ করতে চায় না কেন? আজকে আমি এভাবে কেন? নিজের কাঁধের উপরে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি ছোটো মা দাঁড়িয়ে আছে। বললেন, বাবার কথায় কষ্ট হচ্ছে তাই না? একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না মা, সত্যি মেনে নিতে আমার তেমন কষ্ট হয় না, কারণ ছোটোবেলা থেকে কষ্টের মাঝেই বড় হয়েছি। তোর বাবার উপরে রাগ করিস না বাবা, তুই হচ্ছে আদরের ডাক। তাই ছোটো মায়ের মুখে তুই শুনে ভালো লাগলো। রাগ করার ক্ষমতা আমার নেই মা। তোর বাবাকে যতটা কঠিন মনে করছিস তিনি কিন্তু ভেতরে সম্পূর্ণ বিপরীত। তোর মায়ের জন্য আর তোর জন্য রাতের পর রাত কষ্ট পাচ্ছে। একটা কথা বলবেন মা? বল। বাবা আমার মায়ের মৃত্যুর খবর কিভাবে জানে? তোর বাবা তোদের খবর সব সময় রাখতেন, সেই 22 বছর আগে থেকেই। মানে? তোর মা তোকে নিয়ে চলে যাবার মাস খানিকেই তোর বাবা দেশে ফিরে আসে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়, কিন্তু খবর পেতে পেতে 6-7 মাস লেগে গেল। তোর মা যাকে বিয়ে করেছিল তার বাড়ি তোর নানা বাড়ির পাশের গ্রামে। তাকে খুঁজে বের করা হলো, কিন্তু তখন তোর মা হাসপাতালে। ছোটোবেলায় নাকি তোর মা একবার অসুস্থ হয়েছিল। তখন তোর মা যাকে বিয়ে করেছিল সে নাকি সব কিছু নিয়ে পালিয়ে গেল। তার এক আত্মীয়ের মাধ্যমে তার সাথে তোর বাবা যোগাযোগ করে। সে তখন তোর আর তোর মায়ের ঠিকানা বলে। তখন তোর বাবা খবর নিয়ে জানেন যে তোর মা হাসপাতালে ভর্তি। তোর বাবা বাড়ির মালিকের কাছে বলে টাকা দিয়ে অপারেশনের ব্যবস্থা করে। তোদের জন্য বাড়ি ভাড়া মাফ করে দিতে বলে, কারণ প্রতি মাসে তোর বাবা ভাড়া দিয়ে দিত। তোর বাবা তখন তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছে, কিন্তু তোর দাদি জীবিত ছিল বলে পারে নাই। তোর দাদি পালিয়ে যাওয়া পুত্রবধূকে পুনরায় ঘরে তুলতে পারবেন না, এবং তারই জোড়াজুড়িতে আমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তোরা যে বস্তিতে থাকতি সেখানে সবাই তোকে তোর মা যার সাথে পালিয়ে গেল তার সন্তান জানে। তাই তোর বাবা কখনো সামনে গিয়ে দাবি করেনি, কারণ তোর বাবা যদি সবার সামনে গিয়ে সব কিছু বলে তারপর তোকে নিয়ে আসতে চাইতো, তাহলে সেইখানেই সবাই তোর মাকে অপমান করত। তোর মাকে সবাই খারাপ মনে করত, আর তোর মা কষ্ট পেত। তাই তোর বাবা এতটা বছর ধরে নিজের কষ্ট নিজের কাছে রেখে দিয়েছে, কখনো প্রকাশ করেনি। তোর মা যখন মারা গেছে তখন সে অনেক কান্না করেছে, কিন্তু জানি না, তবে কয়েকটা রাত ছাদে কাটিয়ে দিয়েছে। তুই এই যে রুমের মধ্যে আছিস এটা তোর মায়ের রুম। তোকে নিয়ে 11 মাস এই রুমের মধ্যে থাকতো তোর মা। এই রুমটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে শুধু তোর জন্য। আমি বউ হয়ে আসার 3 মাস পরে তোর দাদির মৃত্যু হলো। আমাদের বিয়ের 5 বছর পরে তোর বোন মাহির জন্ম হয়েছিল। তুই তোর বাবার সাথে রাগ করে চলে যাস না বাবা, কারণ তোর বাবা তোকে পেয়ে কতটা আনন্দিত সেটা আমি বুঝতে পারছি। হয়তো অনেক অভিমান নিয়ে বসে আছে, তাই এমন করে কথা বলে। তাই বলে বাবার সাথে রাগ করে চলে যাস নে। আমি হতবাক হলাম, বললাম, ঠিক আছে মা, তাহলে আপনার কথা রাখবো। আমার মা আমাকে বলেছিলেন যে আমি যেন বাবাকে জিজ্ঞেস করি বাবা কি মাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। আজও তোর বাবা খুবই ভালোবাসে তোর মাকে। তার সাথে সংসার করতে করতে অনেক বছর পার হয়ে গেছে, তাই আমি জানি তোর বাবা তোকে আর তোর মাকে কতটা ভালোবাসে।
আচ্ছা তুই ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি কাল সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বাতি বন্ধ করে বিছানায় শুয়ে আছি। নতুন অপরিচিত স্থান, তাই ঘুম আসছে না। এমন একটা উত্তেজনাপূর্ণ রাতে ঘুম আসার কথাও নয়, তবুও বৃথা চেষ্টা করছি। মায়ের কথা খুব মনে পড়ছে। কি অপরাধ তার, সে একটা মানুষকে ভালোবেসে স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন পূরণ করতে সবাইকে ছেড়ে চলে গেছে। এটাই তার অপরাধ। যার সাথে পালিয়ে গেল সে যদি মাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতো, তাহলে মায়ের জীবনের গল্পটাও ভিন্ন হতে পারত। কিন্তু হয়নি, কারণ প্রকৃতি সব কিছুর হিসাব রাখেন। সব কিছু সবাইকে ফিরিয়ে দেবে। দরজা খুলে কে যে অন্ধকারে প্রবেশ করলো। রুম অন্ধকার, তবুও চোখ শুয়ে গেছে। বাহিরে জ্যোৎস্না নেই, কারণ আজকে শাওয়াল মাসের নতুন চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় জানালার উপরের ভেন্টিলেটর দিয়ে আলো আসা সম্ভব না। তবুও ঘরের মধ্যে তাকিয়ে বোঝা যাচ্ছে বাবা প্রবেশ করছে, কারণ মা অথবা মাহির দেহ এতটা লম্বা আর স্বাস্থ্যবান না। আমার খাটের পায়ের কাছে টেবিলের কাছে গিয়ে কি যেন রাখলেন। আমি নিঃশব্দে তাকিয়ে আছি। টেবিলের কাছ থেকে আমার মাথার কাছে আসলো, মশারিটা আস্তে আস্তে তুলে আমার কপালে হাত রাখলেন। আমি ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। বাবা তার মাথা নিচু করে আমার কপালে আস্তে একটা চুমু দিল। তারপর হাত সরিয়ে মশারি ঠিক করে দিয়ে পিছন ফিরে যেভাবে এসেছে সেভাবেই চলে গেল। আমি অন্ধকারের মতো সব কিছুই গোপনে দেখলাম। বাবা গোপনে এসেছে, তাকে গোপনেই যেতে দিলাম। সাড়া দিয়ে তাকে অপ্রস্তুত করে কী লাভ হতো। সকালবেলা মাহির ডাকে ঘুম ভেঙে গেল। গতকাল সারা দিনের ক্লান্তি আর গভীর রাতে ঘুমানোর জন্য ভাঙতেই চায় না। তবুও চোখ ডলতে ডলতে উঠে বসলাম। জানালা খোলা, তবুও বাহিরে অন্ধকার মনে হচ্ছে। মনে হয় আকাশে মেঘ জমেছে। আজকে ঈদের দিনে বৃষ্টি নামলে মানুষের আনন্দই মাটি হয়ে যাবে। তাই প্রার্থনা করি বৃষ্টি না আসুক। মাহি বলল, ভাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নিচে আসো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বললাম, আমার তো পাঞ্জাবি নেই মাহি। বারে, বাবা তোমার জন্য রেখে গেছে, ওই যে টেবিলের ওপরে, তাড়াতাড়ি করো। আমার জন্য পায়জামা পাঞ্জাবি কিনলো কখন? গতকাল তুমি আসার সাথে সাথেই বাবা বেরিয়ে গেল, মনে আছে? বাবা তখন মোরেলগঞ্জ বাজারে গিয়ে তোমার জন্য এগুলো কিনে এনেছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম বাবা হঠাৎ আজকে ইফতার করতে এলো না কেন, কিন্তু পরে যখন জানলাম তোমার জন্য এগুলো কিনতে গেছে, তখন সব কিছুই বুঝতে পারছি। এখন তুমি কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি তৈরি হও, মা নাস্তা রেডি করেছে। নাস্তা খেয়ে বাবার সাথে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে। আচ্ছা তুই যা, আমি আসছি। মাত্র 10 মিনিটের মধ্যেই গোসল করে বেরিয়ে পড়লাম, আর তাড়াতাড়ি করে পায়জামা পাঞ্জাবি পরে রেডি হচ্ছি। পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু লম্বা একটু বেশি হয়ে গেছে। তবুও ব্যাপার না, ঠিক আছে। নিচে গিয়ে দেখি ছোটো মা নাস্তা টেবিলে সাজাচ্ছে। বাবা পাঞ্জাবি পরে টেবিলের সামনে চেয়ারে বসে আছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। নাস্তার প্লেট সামনে নিয়ে খাওয়া শুরু করেছি। তখনই মা বলল, কী রে, পাঞ্জাবি ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ ঠিক মতো হয়েছে, সমস্যা নেই। পছন্দ হয়েছে তো? তোর বাবা নিজে পছন্দ করে কিনে এনেছে। হ্যাঁ খুব সুন্দর, সাদা পাঞ্জাবি অন্যরকম একটা অনুভূতি। এখন নাস্তা করে তোর বাবার সাথে নামাজ পড়ে আয়, তারপর তোর অনেক কাজ আছে আজকে। কি কাজ? আগে নামাজ পড়ে আয়, পরে বলছি। আচ্ছা ঠিক আছে। জীবনে প্রথমবার বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাব। মনের মধ্যে অনুভূতি অন্যরকম লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে মা আমাকে আর তার স্বামীকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এলাকার আরও 2জন মানুষ আমাদের সাথে হাঁটছে। আমার দিকে একবার ভ্রু কুঁচকে তাকিয়ে মনের মধ্যে প্রশ্ন রেখে হাঁটছে। বাবার পাশাপাশি সবার সাথে ঈদগাহ ময়দানে বসে নামাজ পড়লাম। খুতবাহ শেষে মুনাজাত ধরা হলো। বাবার চোখে পানি দেখতে পেলাম। আমিও 2 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করলাম। মোনাজাত শেষ করে দাঁড়িয়ে বাবা কয়েকজনকে ডাক দিলেন। সবার সাথে এক এক করে কোলাকুলি করলেন। তারপর আমার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে ডাকলেন। আমিও 2 হাত বাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখে আবারও পানি বের হয়ে গেল। বাবা আমাকে জড়িয়ে ধরে সবাইকে বলল, আমার সন্তানকে সবাই চিনতে পেরেছো? কারো উত্তর দেবার আগে সে আবারও অন্য প্রসঙ্গ তোলে। এক এক করে বিভিন্ন কথা বলে যাচ্ছে। আমিও শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। মনে মনে বলছি, মা তুমি কি তোমার উত্তর পেয়েছো? সকালে আকাশ মেঘলা ছিল,
কিন্তু এখন মেঘ দেখা যাচ্ছে না, বরং নীল আকাশটা দেখা যাচ্ছে। মিষ্টি মিষ্টি রোদ গায়ে পড়ছে। বাহ, চমৎকার পরিবেশ, মেঘ মুক্ত নীল আকাশ।